খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে, আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি শরীফ রওশন। শুরুতে এক নজরে দেখে নিতে চাই ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। টি-20 বিশ্বকাপের সময়সীমা ঘনিয়ে আসলেও এখনও বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত। সমস্যা সমাধানে আইসিসির সঙ্গে যোগাযোগ চলমান বিসিবির। এদিকে বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশকে পূর্ণ সমর্থন দিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। স্বাগত এখন মাঠে। আজকে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া বিশ্লেষক আরাফাত জুবায়ের। আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয়টা আমরা ডিসাইড করেছি যে ক্রিকেট বা ফুটবল বা ক্রীড়াঙ্গনে যে অস্থিরতা চলছে চলমান, এটা তো অনেক দিন ধরে এই অস্থিরতাটা চলমান। বিশেষ করে যখন বিশ্বকাপ ক্রিকেট এসেছে, ক্রিকেটের সেইখানে আসলে বাংলাদেশ এখনো স্থির হতে পারেনি তাদের এই ইস্যুটা কবে সমাধান হবে। এবং এর মধ্যে আবার পাকিস্তান ক্রিকেট বোর্ড বলেছে যে তাদের যত জাতীয় দলের যত প্রস্তুতি আছে সবকিছু স্থগিত করেছে, এবং গতকাল তারা আইসিসিকে একটা একটা মেইল করেছে পিসিবি বাংলাদেশকে পূর্ণ সমর্থন জানিয়ে। সেখানে আসলে বাংলাদেশের অস্থিরতা আসলে বিশ্ব ক্রিকেটে সেই অস্থিরতার প্রভাবটা পড়েছে কিনা? ধন্যবাদ রোশন। আসলে বর্তমান সময় এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলোচনা বিষয়, বাংলাদেশের ক্রিকেট টিম বিশ্বকাপে অংশগ্রহণ করবে কিনা এবং খেলাটা ইন্ডিয়া থেকে শিফট হয়ে শ্রীলঙ্কা যাবে কিনা। আসলে সামগ্রিক প্রেক্ষাপটে যেটা দাঁড়িয়েছে যে আসলে এটা আসলে আমাদের ক্রীড়াঙ্গন বা বৈশ্বিক ক্রীড়াঙ্গনের একটা বিষয় ছিল, আলোচনার বিষয় ছিল যে আসলে আইসিসি একটা বৈশ্বিক সংগঠন না, এবং এখানে ইন্ডিয়ার প্রাধান্য রয়েছে। কিন্তু এখন এই বিষয়টা এখন আবার আগামী বা এই চলমান সময়ে সেটা অনেকটা প্রতীয়মান হচ্ছে যে আসলে এখানে বিসিসিআই যে প্রভাবটা সেটা কিন্তু অনেকাংশে দেখা যাচ্ছে। আর আরেকটা বিষয় আমি বলবো যে আসলে এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন আপনার মুস্তাফিজের ইস্যুটা যখন শুরু হয়েছে, তখন কিন্তু আসলে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআই কিন্তু আসলে মুস্তাফিজকে বাদ দেওয়ার আগে অন্তত সজনতা খাতিরে বিসিবিকে অন্তত আগে ইনফর্ম করতে পারতো। সে কিছু করা না করে অল অফ এ সাডেন মুস্তাফিজকে আপনি বাদ দিয়ে দিল, যার ফলে যেটা হয়েছে বাংলাদেশ বিসিবি বা বাংলাদেশ সরকার যে রিয়াকশনটা দিয়েছে এটা খুবই প্রত্যাশিত ছিল। বাট এখানে আরেকটা বিষয় আমি বলবো যে আসলে বিসিবি প্রথম যে স্ট্যান্ডটা ছিল যে যখন আপনার মুস্তাফিজকে বাদ দেওয়া হলো, তারপরে তারা প্রথমে ভেবেছিল যে সামনে বাংলাদেশের বিশ্বকাপ, সেখানে যাবে কিনা, নিরাপত্তার সংখ্যা কতটুকু বা পুরাপুরি নিরাপত্তা প্ল্যানটা কি, এবং তারা একটা সংখ্যা প্রকাশ করবে। কিন্তু বিসিবি এরকম স্ট্যান্ডের মধ্যেই আপনার আমাদের মাননীয় যুব ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যার তিনি আপনার একটা ফেসবুক স্ট্যাটাস দিলেন এবং তার অবস্থানটা ব্যক্ত করলেন। এবং তিনি সরাসরি বললেন যে আমরা এরকম পরিস্থিতি থাকলে আমরা ইন্ডিয়াতে খেলতে যাব না, আমরা সরাসরি শ্রীলঙ্কা খেলতে চাই। তো বাংলাদেশের এই স্ট্যান্ডের পরিপ্রেক্ষিতে আসলে কিন্তু আপনার আইসিসি বা বিসিবি অনেক কথা চালাচালি বা মেল চালাচালি এবং আইসিসি প্রতিনিধিও এসেছিল। বাট সবচেয়ে মূল যে ফ্যাক্ট বিষয়টা হচ্ছে যে আইসিসি বা বিসিবি থেকে কিন্তু এখন আনুষ্ঠানিক কিছু বলছে না। এবং গতকালকে কিন্তু আপনার লিটন দাসকে প্রশ্ন করা হয়েছিল সামনে বিশ্বকাপ আপনার মানসিক প্রস্তুতিকে, সে বলেছে যে আসলে আমি খেলতে যাবো কিনা আমরা জানি না। আইসিসিও কিন্তু কিছু বলছে না। বাট আমরা যতটুকু জেনেছি বিভিন্ন মাধ্যমে, আন্তর্জাতিক মাধ্যমে, আমাদের সোর্সের মাধ্যমে যে আসলে আইসিসি একটা সভা করতে পারে বুধবার আজকেই, এই সভার পরেই হয়তো বা একটা আনুষ্ঠানিক তারা হয়তো বিবৃতি দিতে পারে বাংলাদেশ অবস্থান, বা শোনা যাচ্ছে স্কটল্যান্ড অন্তর্ভুক্তি এই ব্যাপারে। বাট বিসিবি বলছে যে তারা এই সংক্রান্ত কোনো বিষয়ের ডেডলাইন তারা পায়নি। তো আলটিমেটলি আমি বলবো যে আসলে এটা আইসিসি যে একটা গ্লোবাল অর্গানাইজেশন হিসেবে তারা শেপ নেওয়া যে সুযোগ ছিল, ইট ইজ ভেরি হাই টাইম এবং রাইট টাইম যে তারা আসলে যে গ্লোবাল অর্গানাইজেশন এবং তারা যে কোনো সংস্থা বা কোনো দলের প্রতি বা কোনো দেশের প্রতি তারা কোনো বায়াস না, বা ইন্ডিয়ার যে প্রভাব যে আমরা ক্রীড়াঙ্গনে সবাই জানি, আমার মনে হয় আইসিসি এখন এটা খুবই রাইট টাইম টু শো ইট। আইসিসির যে পদে আসলে যারা আছেন সদস্য সবাই, তার মধ্যে কিন্তু 9 জনই ভারতীয়। সেই ক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ড যেভাবে আসলে নিজেদের শক্তিমত্তা বা বাংলাদেশকে যেভাবে সমর্থন জানিয়েছে, সেখানে তো বিশাল অঙ্কের একটা রাজস্ব হারাবে। সেক্ষেত্রে আসলে লসের অঙ্কটা কাদের বেশি যাচ্ছে, আইসিসির নাকি পাকিস্তান এবং বাংলাদেশের? একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আসলে প্রথমত হচ্ছে ক্রিকেট বা আইসিসিরই আপনার বড় একটা ক্ষতি। কারণটা হচ্ছে কি, আপনি যখন একটা পার্টিসিপেন্ট নেশন, আপনি যারা আপনার বিশ্বকাপে খেলার কথা হচ্ছে সে দল খেলতে পারছে না, এটা তো আসলে আপনার যে টুর্নামেন্টের আয়োজক বা যে সংস্থা তারই একটা ব্যর্থতা বা তারই একটা যে ক্ষতি। আসলে একটা দল খেলছে না বা অন্য একটা দল যদি আসতে হয়, মেকশিফট করতে হয়।
তারপর হচ্ছে টুর্নামেন্টে আপনার জল সারাবে, কারণ বাংলাদেশ এবং ইন্ডিয়া যদি ম্যাচ হয়, বাংলাদেশ পাকিস্তান যদি ম্যাচ হয়, সেই ম্যাচের যে আপনার মানে আপনার ভিউয়ারশিপ বলেন বা আপনার ম্যাচের স্পন্সরশিপ, সুতরাং এটা অনেক বেশি ছিল। বাংলাদেশের পরিবর্তে যদি এখন আপনার স্কটল্যান্ড আসে, অবশ্যই সেটা জল সারাবে, সেটা আইসিসিতে আপনার বল অবশ্যই সেটা ইম্প্যাক্ট পড়বে। পাশাপাশি আপনার পাকিস্তান যে বাংলাদেশকে সমর্থন দিয়েছে, সেই সমর্থনটা অবশ্য মানে আপনার জানেন ভারত ও পাকিস্তানের মধ্যে যে বৈরী সম্পর্কতা, মানে চিরবৈরী সম্পর্ক কারণে, এবং সেই বৈরী সম্পর্কের কারণে কিন্তু পাকিস্তানের যে আপনাদেরকে যে সমর্থনটা দিয়েছে, সেটা কিন্তু তাদের নিজস্ব স্বার্থের জন্য, ন্যাশনাল ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্যই তারা এখন কিন্তু বাংলাদেশের পক্ষে এসেছে। তা আমি মনে করি আসলে এটা অবশ্যই সামগ্রিক অর্থে ক্রিকেটে ক্ষতি হবে। পাশাপাশি আইসিসি যে টুর্নামেন্ট, সেটারও আপনার জলস কমবে, বাংলাদেশ এখন একটা বড় স্টেক হোল্ডার আইসিসির নিঃসন্দেহে, এবং আপনার পাকিস্তান যে স্ট্যান্ডটা নিয়েছে, এবং এটাও আসলে আমি মনে করি যে ক্রিকেটের যে মেরুকরণ বলেন বা ক্রিকেটের যে আর্থিক ক্ষতি, সকল কিছু ক্ষেত্রে প্রভাব ফেলবে। আর যদিও আপনার বিসিবি ফিনান্স কমিটির চেয়ারম্যান উনি দাবি করেছেন যে আসলে বাংলাদেশ যদি এখানে অংশগ্রহণ নাও করে, তাহলে বিসিবির আর্থিক তেমন কোনো ক্ষতি হবে না, কারণ 2027 সাল পর্যন্ত তারা যে মডেল পেয়েছেন, এতে তাদের ইম্প্যাক্ট তেমন পড়বে না। কিন্তু ইম্প্যাক্ট তো পড়ার কথা আরাফাত জুবায়ের ভাই, কারণ হচ্ছে ভারতে গত বছর বাংলাদেশ ভারতের যে সূচিটা ছিল সেটা হয়নি নিরাপত্তার অজুহাতে, এবং এই বছরও কিন্তু যদি এই যুক্তিতে এবার ভারত না আসে, সেক্ষেত্রে আমরাও তো আসলে রাজস্ব হারাবো, আমাদেরও তো একটা লস না। এটা তো আসলে মানে এটা শুধুমাত্র একটা খেলাকে কেন্দ্র করে না, এটা আসলে বিশাল একটা ইম্প্যাক্ট। শুধুমাত্র আপনার ক্রিকেট না, আপনার ধরেন কিছুদিন পরে আপনার সাফ ফুটবল বাংলাদেশ হোস্ট হতে চায়। এখন যদি বাংলাদেশ মানে সামগ্রিক প্রেক্ষাপটে না যায় বা যেতে নাই পারে, বা আইসিসি যদি আপনি অন্য খেলা না সরায়, সেক্ষেত্রে যদি বাংলাদেশ সাফের হোস্ট হয়, সেক্ষেত্রে ইন্ডিয়া আসবে কিনা বড় একটা প্রশ্ন থেকে যায়। এবং আপনার গত বছর কিন্তু সাফ আন্ডার-20 ওমেন্স টুর্নামেন্ট ছিল, যেখানে কিন্তু ভারত এন্ট্রি করেছিল। পরবর্তীতে কিন্তু ভারত সেই নারী টিম এন্ট্রি উঠে করেছে, যদিও মানে ইন্ডিয়া অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কারণটা মানে উল্লেখ করেন, সাফও উল্লেখ করেন, বলেছে তারা ভারত অনিবার্য কারণে আসছে না। আমরা বুঝতে পেরেছি এসব কারণে ভারত আসছে না। কিন্তু নিরাপত্তার কারণেই যদি হয়, তাহলে বাংলাদেশ জাতীয় দল ফুটবল যখন খেলেছে, বাংলাদেশ ভারত সবশেষ ম্যাচটা ছিল জাতীয় স্টেডিয়ামে, তখন কিন্তু নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন তারা তুলেনি, এবং আমরা সর্বোচ্চ নিরাপত্তাটা দিতে নিশ্চিত করতে পেরেছি। এখানে আমি আপনাকে শুরুতে যেটা বললাম, এখানে হচ্ছে আপনার আইসিসি, ফিফা বা এফসি মূলটা কারণটা হচ্ছে কি, আপনি বাংলাদেশের যে ম্যাচটা হয়েছে 18 নম্বর জাতীয় স্টেডিয়ামে, সেই ম্যাচটা ছিল আপনার এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স। এই ম্যাচটা যদি ভারত না আসতো, তাহলে তো ভারত আপনার ম্যাচটার পয়েন্ট হারাতোই, এবং আপনার নেক্সটে আপনার যে এশিয়ান কাপ বাচ্চা বা এএফসি টুর্নামেন্টে তারা খেলার যোগ্যতা হারাতো, বড় ধরনের শাস্তি মুখে পড়তো। তো সুতরাং ফিফা এবং এএফসি গাইডলাইনগুলো এত স্ট্রং, যে কারণে আপনি এখানে না এসে উপায় না। আমি এখানে আরেকটা উদাহরণ দিব আপনার, যে বিগত 7-8 বছর আগে আপনার বাংলাদেশ বিশ্বকাপ বাছাই অস্ট্রেলিয়া গ্রুপে পড়েছিল। অস্ট্রেলিয়া গ্রুপে কিন্তু ফুটবল টিম যখন আসার কথা, এরা কিছুদিন আগে আপনার ক্রিকেট অস্ট্রেলিয়া টিম বাংলাদেশ বাতিল করেছে নিরাপত্তার কারণ দেখিয়ে। কিন্তু তখন ফুটবল অস্ট্রেলিয়া কিন্তু তারা বলেছিল তারা আসতে চায় না, বা তার নিরাপত্তার কারণ দেখিয়েছিল। পরবর্তীতে কিন্তু ফিফা এবং এএফসির কারণে আপনার অস্ট্রেলিয়া টিম আসতে বাধ্য হয়েছে, এবং আপনার ম্যাচ যেদিন ছিল এর আগের দিন তারা চার্টার ফ্লাইটে এসেছিল, রাত 8টা-9টার সময় তারা প্রেস কনফারেন্স করেছে। সুতরাং এখানে হচ্ছে আপনার যারা গ্লোবাল বডি বা যারা খেলাটা নিয়ন্ত্রণ করে, এএফসি, ফিফা, তারা কিন্তু খুবই স্ট্রিক্ট। তারা এই স্ট্রিক্ট কারণেই কিন্তু খেলাগুলো মানে হচ্ছে, নিরাপত্তা ইনশিওর বলেন বা একটা হোস্ট কান্ট্রির যে রাইট, সেটা কিন্তু প্রোটেক্ট হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো যে আইসিসির এখন ইজ রাইট টাইম টু শো যে আসলে ইকুয়াল যে আপনার জাস্টিস। আপনি দেখেন বাংলাদেশ যে নিরাপত্তার কথাটা বলেছে, তারা কিন্তু বিগত সময় দেখেন আপনি 2003 সালে বা বিগত সময় কিন্তু অন্যান্য দেশ নিরাপত্তার কারণে তারা খেলা কিন্তু শিফট করেছে, তাই না? তো সুতরাং যদি বাংলাদেশের কারণ অবশ্যই একটা যৌক্তিক কারণ দেখেছে, তারা যদি যৌক্তিক কারণ বিবেচনা করে খেলা শ্রীলঙ্কা শিফট করতে পারে, অসুবিধা কিছু নেই। কিন্তু তারা কিন্তু এখন যদি এটা ইন্ডিয়াতে রাখে এবং ইন্ডিয়াতে রাখে, যদি বাংলাদেশকে চাপিয়ে দেয়, এটা বড় ধরনের প্রশ্নটা থেকে যাবে। কথা হচ্ছিল যে যখন বাংলাদেশ যদি এইভাবে আসলে ভারতের আয়োজক দেশে যদি নাই যেতে পারে, তাদের ভেন্যু যদি চেঞ্জ করতে না পারে, সেক্ষেত্রে দলের সাথে আসলে চেঞ্জ করা হবে। সেখানে শ্রীলঙ্কায় যদি বাংলাদেশ জিম্বাবুয়ের যে টিমটা আছে, যে দলটা আছে, সেখানে আসলে এক্সচেঞ্জের কথা বলা হচ্ছিল, যেহেতু আয়ারল্যান্ড তারা অসম্মতি জানিয়েছে এবং আইসিসির সাথে অলরেডি কথা বলে ফেলেছে। সেক্ষেত্রে অন্য দলের সাথে আসলে এক্সচেঞ্জ করে, সমঝোতা করে, এখানেও তো আইসিসির অনেক বড় একটা ভূমিকা রাখার সুযোগ রয়েছে। সুযোগ রয়েছে বলবো না, এখন আসলে নেই, কারণ আপনার টুর্নামেন্ট শুরু হতে বেশি সময় নেই। কারণ আপনি যে গ্রুপে থাকবেন, আপনার যে কোচ বা যারা প্লেয়ার রয়েছে, তাদের একটা মেন্টাল প্রিপারেশন থাকে যে আপনার ওই গ্রুপের আপনি থাকলে আপনার প্রিপারেশন কিরকম হবে, গেম প্ল্যানিং কেমন হবে। তো সুতরাং আসলে এখন আসলে ভেরি হাই টাইম। এখন আমার যেটা মনে হচ্ছে যে এখন সিদ্ধান্তটা আসলে মানে করতে হবে আইসিসিকে, বা এরকম যে হয় বাংলাদেশের খেলাগুলো শিফট করতে হবে, অথবা বাংলাদেশের সিদ্ধান্ত নিতে হবে যে আসলে যদি খেলা ইন্ডিয়ারই থাকে, তো বাংলাদেশ যাবে কি যাবে না। আসলে এখন অবস্থাটা দুই পক্ষে যেমন তাদের অবস্থানটা অনর এবং বা আনুষ্ঠানিক বলছে না, এখন আসলে বিষয়টা আসলে এই পর্যায়ে দাঁড়িয়েছে। আরেকটা বিষয় বলবো যে আসলে দেখেন
মানে কিছুদিন আগে কিন্তু আমরা ইন্ডিয়াতে কিন্তু আপনার বাংলাদেশের যুব হকি টিম কিন্তু ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলেছে এবং সেখানে কিন্তু আমাদের আমিনুল ইসলাম সর্বোচ্চ গোলদাতা হয়েছে। তো সুতরাং আসলে মানে হকির সাথে কিন্তু ক্রিকেটের পার্থক্য হচ্ছে কিনা, হকি অবশ্যই ইন্ডিয়াতে জনপ্রিয় খেলা, তামিলনাড়ুতে চেন্নাইতে হয়েছে, কিন্তু ক্রিকেটের যে বিষয়টা মনে করেন মুস্তাফিজের যে বিষয়টা, যে হুমকিটা এসেছে, এটা আসলে যে কোনো ক্রিকেটার যদি মানসিকভাবে সঠিক না থাকতে মানে শাস্তিতে বা স্বস্তিতে না থাকতে পারেন তাহলে তিনি কিন্তু সেটা খেলতে পারবেন মানে না। আরাফাত জুবায়ের ভাই, তাহলে দেখা যাচ্ছে যে অন্য দলগুলো বা অন্য ইভেন্টে আমরা খুব ভালোভাবে আসলে নিরাপত্তা নিশ্চিত করতে পারছে ভারত, তবে ক্রিকেটটাকে ইস্যু করে তারা যে আসলে রাজনৈতিক মানে প্রেক্ষাপট তৈরি করে আসলে একটা চাপ তৈরি করা হচ্ছে কিনা ভারতের আধিপত্য বজায় রাখা, যেটা আসলে বলা হচ্ছিল যে আসলে মোড়লদের মধ্যে অন্যতম ভারত এই ক্রিকেটকে আধিপত্য বজায় রাখার জন্য। এটা তো অবশ্যই আসলে মানে আইসিসিতে যে ভারতের যে প্রাধান্য সেটা আপনার আইসিসি রেভিনিউ শেয়ার বলেন, আইসিসি তারপর আপনি এফটিবি বলেন বা বিভিন্ন যে আপনি দেখেন যে আপনার লাস্টে যে বিশ্বকাপটা হলো ওয়েস্ট ইন্ডিজে, সেটা কিন্তু দেখেন ভারতের ম্যাচগুলো এক সময়, অন্য দেশের ম্যাচগুলো অন্য সময়। কারণটা কি? কারণ ওই ভারতের 100 কোটি মানুষের বাজার তাদের, সুতরাং তাদেরকে ম্যাচগুলো এমন সময় দিয়েছে এখন ইন্ডিয়াতে বা এই সাবকন্টিনেন্টে যখন রাতের সময় ম্যাচটা দেখতে পারে। তো সুতরাং এটা তো আসলে স্পষ্টই, এটা তো আসলে, এবং এটা তো আইসিসির জন্য খুব পিক টাইম যে তারা আসলে কোনো দেশের প্রতি বা কোনো দলের প্রতি তারা বায়াস না বা একদম ইকুয়াল জাস্টিস করবে। ইট ইজ ভেরি পিক টাইম টু শো দেম। আরাফাত জুবায়ের ভাই, আরো কথা আছে ক্রীড়াঙ্গনের অস্থিরতার বিষয়ে, তবে আপনাকে এখানে একটু থামাতে হচ্ছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। কথা বলছিলাম দেশের ক্রীড়াঙ্গনের অস্থিরতা নিয়ে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ক্রীড়া সাংবাদিক আরাফাত জুবায়ের। কথা বলছিলাম যে বিশ্বকাপ ইস্যুতে, বিশ্বকাপ ইস্যুর থেকে যদি বলি বিশ্বকাপ প্রস্তুতি বাংলাদেশের, এই জন্য কিন্তু বিপিএলটা তাড়াহুড়ো করে শেষ করার কথা রয়েছে 1 মাসের মধ্যে এবং 23 তারিখে শেষ হয়ে যাবে। কাল কিন্তু সংবাদ সম্মেলনে যারা সিলেটের যারা প্লেয়ার ছিলেন বা লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান, সবাই কিন্তু আসলে একে একে করে এসে তাদের যে মিরপুরের পিচের কথা বলা হয়েছিল, পিচ নিয়ে অভিযোগ, সেই পিচটা কিন্তু এখনো অভিযোগের কাঠগড়ায় তারা দাঁড় করিয়েছে। আমিনুল ইসলাম বুলবুল ভাই আসার পর বলা হচ্ছিল যে টনি হ্যামিং ছিল, কিছুটা পাল্টাবে, পরিবর্তন হবে এবং স্পোর্টিং একটা উইকেট তারা আশা করছিলেন, সেই উইকেটটা দেখতে পায়নি। তাহলে বিশ্বকাপের প্রস্তুতি আসলে কখন, কোথায়, কিভাবে নেবে বাংলাদেশের ক্রিকেটাররা? আসলে মানে আমরা কিছু না আলোচনা যেটা করছিলাম বিশ্বকাপ নিয়ে, গতকাল কিন্তু প্রেস কনফারেন্সে এই প্রশ্নটাই হয়েছিল লিটন দাসকে যে আসলে যে এই যে উইকেটটা হচ্ছে, উইকেটটা আসলে বিশ্বকাপ প্রস্তুতির জন্য আদর্শ কিনা। তো তিনি কিন্তু সাংবাদিক উল্টা প্রশ্ন করেছেন আসলে বিশ্বকাপকে আমরা খেলতে যাবো কিনা। আপনি যেমন জানেন না, আমরা তেমন জানি না, বাট এর পাশাপাশি তিনি বলেছেন যে আসলে এইটা তো উইকেটটা তো আসলে মানে টি-20 জন্য আদর্শ না। কারণ টি-20তে আসলে যখন আপনার কোয়ালিফায়ার এলিমিনেটর লেভেলে খেলা হবে তখন তো অ্যাটলিস্ট মানে আপনার 160, 70 বা 80 রানের একটা মোটামুটি একটা স্কোর মানে আপনার মানুষ প্রত্যাশা করে, দর্শক যারা আসেন। সেক্ষেত্রে কিন্তু গতকাল 2টা ম্যাচে কিন্তু আপনার টি-20 প্রেক্ষাপটে কিন্তু অনেকটা লো স্কোরিং হয়েছে, তো যেটা আসলে মানে টি-20 জন্য আদর্শ না। এবং যদি এই উইকেটেই আপনার ফাইনাল থাকে বা ম্যাচ আছে, এই ম্যাচগুলো যদি চলতে থাকে তাহলে অবশ্যই আমি মনে করি যে না আসলে এটা মানে আইডিয়াল না। আরাফাত জুবায়ের ভাই, আপনার মনে আছে কিনা 2022 সালে বিশ্বকাপের আগে কিন্তু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে এনে আমরা একটা সিরিজ খেলেছিলাম এবং আমরা জিতেছিলাম, এবং যিনি সিইও ছিলেন তিনি বলেছেন বাংলাদেশ আসলে যার ঘরে আসবে সেই আধিপত্যটা বজায় রেখে আমরা তো আসলে স্কোরের জন্যই খেলবো। স্কোরের জন্য তো অবশ্যই খেলতে হবে, তবে এই যে বাংলাদেশের ক্রিকেটাররা বারংবার আসলে মূল যে মানে সলিড একটা পিচের থেকে, উইকেট থেকে আসলে তারা মানে আলাদা হয়ে যাচ্ছে, নিজেদের প্রস্তুতির ঘাটতি দেখা যাচ্ছে, এটা আসলে মানে ক্রিকেটারদের সাথে অন্যায় করা হচ্ছে কিনা? আসলে আপনি যেটা বললেন যে প্রসঙ্গটা, এটা কিন্তু পরবর্তীতে আমরাও রিপোর্ট করেছি বা শুনেছি। আসলে দেখেন এই যে দেখেন এটাকে বলে আমি বলো স্পোর্টসের ভাষায় মানে মানে ফলস কনফিডেন্স, যে আপনি যখন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বড় বড় দেশকে এখানে হারাচ্ছেন, তারপরে যখন আপনি বৈশ্বিক মানে টুর্নামেন্ট খেলতে আসে তখন কিন্তু যে পিচটা যেটা হয় তখন এটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়। তখন তো আপনি যদি মনে করেন আন্ডার লেভেল পিচে খেলেন তখন তো সেখানে যে পারফর্ম করতে পারবেন না। আপনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা বড় দেশকে আপনি হোমে হারাচ্ছেন, কিন্তু যেখানে পারফর্ম করার কথা সেখানে পারফর্ম করতে পারছেন না, হেরে যাচ্ছেন। তো আমি মনে করি আসলে অবশ্যই একটা পিচের একটা আদর্শ মানে একটা মানে স্ট্যান্ডার্ড পিচে খেলা উচিত, যেটা আসলে যে মনে করেন বৈশ্বিক টুর্নামেন্ট যেগুলো হয় বা টুর্নামেন্ট যেগুলো আমরা পার্টিসিপেট করি, এই মানে পিচগুলোতে খেলতে পারলে আমাদের কিন্তু আসলে মানে ক্রিকেট উন্নয়ন। শুধুমাত্র আপনার মানে এই যে বিপিএল বা ন্যাশনাল লিগ প্র্যাকটিস করলেই হবে না, কারণ ধরুন আপনার যে ঘরোয়া যে লিগগুলো, ঢাকা প্রিমিয়ার লিগ বা ধরুন আপনার জেলা পর্যায়ে যে লিগগুলো, যে ছেলেটা আপনার আজকে ইয়াং লেভেল থেকে খেলে আসতেছে, সে যদি ভালো মানে পিচ না পায় তাহলে তো সে একদিনে এসে জাতীয় দলে সে মানে অ্যাডাপ্ট করতে পারবে না। তো সুতরাং আমি মনে করি বিসিবির অবশ্যই উচিত যে আসলে এই মানে পিচ বা গ্রাউন্ডস বিষয়ে অত্যন্ত মানে গুরুত্ব সহকারে দেখে। কারণ আসলে আপনি যদি চিন্তা করে দেখেন যে ক্রিকেট বোর্ডে অনেক টাকা রয়েছে, 1200 কোটি টাকা রয়েছে বা 1000 কোটি টাকা রয়েছে, কিন্তু থাকার পরেও কিন্তু ধরেন আপনার তৃণমূল পর্যায়ে ফ্যাসিলিটি সেটা কিন্তু খুবই ক্ষীণ। অনেক জেলায় কিন্তু আপনার ক্রিকেটের পিচের মান নাই বললেই চলে। তারপর অনেক জেলায় আপনার প্লেয়াররা কিন্তু বল পায় না বা সরঞ্জাম পায় না। তাহলে ক্রিকেট বোর্ডের যে তো টাকা রাজস্ব মানে আছে, ইনকাম আছে, সেটা কাদের জন্য? এটা তো বড় প্রশ্ন এটা। কিন্তু আমার
মনে হয় আসলে ক্রিকেট বোর্ড সবসময় ধরুন আপনার যে ফোকাসটা ন্যাশনাল টিম বা এসপি মানে এই রিলেটেড থাকে, বাট আপনি যদি আরও গ্রাউন্ড লেভেল জেলা পর্যায়ে যদি আরও কাজ করতে পারে, তো সেখান থেকে কিন্তু একটা স্ট্রাকচার বা একটা কালচার তৈরি করতে পারে, তাহলে কিন্তু ক্রিকেটটা আপনার আজকে আরও সামনে যেটা সাস্টেনেবল জায়গায় যাবে। আমিনুল ইসলাম বুলবুল যখন এসেছিলেন তিনি কিন্তু বলেছিলেন ক্রিকেটটাকে আসলে বিকেন্দ্রীকরণের মাধ্যমে পুরো দেশে ছড়িয়ে দেওয়ার কথা ছিল। সেইটা কি তার মানে এখন যে কমিটি আছেন, পাইলট ভাই আছেন, সবাই মিলে আসলে প্রচেষ্টা চালাচ্ছেন করার, কিন্তু সেটা কি আসলে যথেষ্ট কিনা পাইপলাইনটাকে মজবুত করা? কারণ আমরা দেখে থাকি যে বিশ্বকাপের আগে কাকে দলে নেবে সেই জায়গাটা আসলে তারা অনেকটাই হতভম্ব হয়ে যেতে হয়, বা কাকে ছেড়ে কাকে নেবে ভারতের মতো বা অস্ট্রেলিয়ার মতো যে একটা প্রতিযোগিতা চলে সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের খুব কম চোখে পড়ে। সেইটা আসলে কি আমিনুল ইসলাম বুলবুলের কমিটি তৈরি করতে এতদিনে কতটুকু আসলে এগিয়েছে ওই জায়গাটাতে? আসলে মানে আমিনুল ইসলাম বুলবুলের কথা বলেন, তিনি দেশের একজন লিজেন্ডারি ক্রিকেটার, নট অনলি ক্রিকেটার, তিনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি তার কেরিয়ার শুরু হয়েছিল ফুটবল দিয়ে, তিনি তারপর ধাপে ধাপে তার অবস্থানকে আইসিসি পর্যায়ে নিয়ে গেছেন। তার বিশেষ পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি বিসিবির সভাপতি হয়েছেন। বাট আপনি আসলে এই যে গত এক বছরে যে আপনার বিসিবি যে ক্ষমতা পালাবদল বা যে কর্মকাণ্ড, আসলে যে ক্রিকেট নিয়ে যে মনোযোগটা, এটা আসলে মনে করেন আসলে মনোযোগটা যা ক্রিকেট বোর্ডের বর্তমান যারা রয়েছেন বা আগেও যারা ছিলেন কতটুকু দিতে পেরেছেন বরাবরই প্রশ্ন। কারণ দেখেন আপনার যে ক্রিকেট বোর্ডে আপনার জানেন বরাবরই যে গত কয়েকদিন যে সমালোচনা চলছে বা বড় ধরনের চাপে রয়েছে ক্রিকেট বোর্ড আপনার নাজমুল ইসলামের মন্তব্য কেন্দ্র করে, তারপরে কুয়াবের একটা অবস্থান। আপনি যখন সমসাময়িক এই বিষয়গুলো বারবার যখন ডিল করবেন, তখন আপনি একটা বড় যখন গোলে যাবেন বা বড় যখন আপনার একটা প্ল্যানে আগাবেন, সেটা তো অন্তরায় দাঁড়ায়। এক্ষেত্রে আমি মনে করি আসলে বিসিবির অবশ্যই উচিত, যারা আপনার বিসিবি ডাইরেক্টর রয়েছেন তারা আসলে মানে কে কোন বিষয়ে মিডিয়াতে কথা বলবেন বা প্লেয়ারদের সাথে কে কোন বিষয়ে তার মানে এরিয়া অফ অথরিটি কতটুকু, এগুলো সুনিশ্চিত করে। এগুলো সুনিশ্চিত করতে পারলে আপনি তারপর একটা সুনির্দিষ্ট গোল নিয়ে এগোতে পারবেন। কারণ এখন আপনার ক্রিকেটের যে পরিস্থিতি রয়েছে, এখন মানে খুবই আপনি যে শিরোনামটা করেছেন ক্রীড়াঙ্গন অস্থিরতা, আসলে অস্থিরতার পরিস্থিতি। এখন আপনি এই অস্থিরতার পরিস্থিতির মধ্যে আসলে আপনি তারা যে গোল করবে বা তারা যে প্ল্যান, মাঝখানে তিনি একটা কিছু মানে কিছুদিন মাসখানেক আগে তিনি একটা প্রোগ্রাম করেছিলেন বা বিজ্ঞান দুইগুণ করার জন্য সিলেট তিনি প্রোগ্রাম করেছেন, বাট এগুলো আলটিমেটলি সাস্টেনেবল হবে কিনা এটা বড় ধরনের প্রশ্ন, বা সামনে আগামী দিনে কি হয় সেটা আসলে বড় ধরনের একটা শঙ্কার বিষয়। মানে একটা ক্রীড়াঙ্গনকে বা একটা ইভেন্টকে এগিয়ে নিতে হলে তো একটা সাস্টেনেবল একটা পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার প্রয়োজন আছে। আপনি বলছিলেন যে অস্থিরতার যে বিষয়টা, সেটা আমিনুল ইসলাম বুলবুলের যে নির্বাচনের পিরিয়ডটা সেখান থেকে শুরু হয়েছে। তারপর আমরা দেখলাম যে নারী নিপীড়নের যে একটা অভিযোগ রয়েছে, সেই অভিযোগও দফায় দফায় তারা সময় পরিবর্তন করেছে, তবে আসলে আলটিমেটলি সেই রেজাল্টটা নারীরা এখনো পূর্ণ আস্থা যে অর্জন করা সেটা তারা দিতে পারেনি বিসিবি। এবং যদি বলি শুধু বিসিবি না, পুরো ফেডারেশনকে এনএসসি যখন আসলে একটা কমিটি গঠন করার জন্য একটা তারা বিজ্ঞপ্তি দিয়েছিল, চিঠি দিয়েছিল, সেখানেও কিন্তু খুব বেশি সাড়া পড়েনি, দুই একটা ফেডারেশন ছাড়া। এই জায়গায় আসলে এনএসসিকে আসলে তারা মানে হেয় করছে কিনা, বা তাদেরকে আসলে মানে কেয়ারলেস একটা ব্যাপার যেটা ফেডারেশন বা বিসিবি বোর্ডের, সেটা আছে কিনা? কারণ প্রত্যেকটা জায়গায় তো আসলে একটা এরকম একটা অভিযোগ কমিটি থাকার দরকার ছিল। এটা তো অবশ্যই আপনার মানে এটা মহামান্য আদালতে একটা নির্দেশনা রয়েছে, আপনার প্রতিটা প্রতিষ্ঠানে একটা মনে করেন একটা জননী পর সংক্রান্ত কমিটি করা, যেটা ক্রীড়াঙ্গন উপস্থিত ছিল, এবং সেই হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে কিন্তু আপনার এনএসসি বিভিন্ন ফেডারেশন নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনা দেওয়ার পরে কয়েকটা ফেডারেশন তাদের কমিটি মানে একটা প্রস্তাবনা দিয়েছে এনএসসির কাছে, আবার অনেক ফেডারেশন আপনার সেটা সময় চেয়েছে, অনেকে আবার দেয়ও নেই। আসলে এই যে বললেন এনএসসির কথা বলেন, এনএসসিরও একটা মানে আপনারা মানে কাঠামোগতভাবে বা কিছু পরিকল্পনা এনএসসিরও সমস্যা রয়েছে। কারণটা কি দেখেন, এই যে এনএসসির যে যখন ওই সময় চিঠিগুলো দিয়েছিলেন বা যে কার্যক্রম করেছিলেন, আপনার যে নির্বাহী পরিচালক বা আগে ছিল সচিব নাম ছিল পদটা, তিনি বদল হয়ে গেছে, এখন একজন নতুন লোক আসছে। সুতরাং এই যে একটা স্পোর্টসের যে পরিস্থিতি বা একটা যে সিস্টেম, একটা এনএসসি পরিচালক বা একজন সচিব যখন বা নির্বাহী পরিচালক যখন বিষয়টা বুঝতে দেখেন বদল হয়ে যান, আবার আরেকজন আসেন। এই যে একটা সমস্যা মানে একটা কাঠামোগত সমস্যা, এটা আমি মনে করি ক্রীড়াঙ্গনের জন্য একটা বড় সমস্যা। আর এনএসসির কথা যেটা বললেন, আপনি দেখেন সাম্প্রতিক সময় কিন্তু আপনার ক্রিকেটের পাশাপাশি শুটিং নিয়েও কিন্তু বড় একটা প্রশ্ন উঠেছে, এবং শুটিংয়ে কিন্তু আপনার যে অভিযুক্ত ব্যক্তি তাকে কিন্তু আপনার এনএসসি অব্যাহতি দিয়েছে। এখানে সবচেয়ে একটা বড় বিষয় দেখেন, এনএসসি কিন্তু একটা তদন্ত কমিটি করেছিল এই অভিযোগের প্রেক্ষিতে। সেই তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়ার আগেই কিন্তু আপনার অভিযুক্ত ব্যক্তিকে সরিয়ে দেওয়া হলো। আবার আরেকটা সবচেয়ে দেখেন আরেকটা বিষয় যেটা দেখেন, ওই একটা এনএসসি তদন্ত কমিটি করেছে একটা, ওই সময় আবার একটা মন্ত্রণালয় আরেকটা তদন্ত কমিটি করেছে। মন্ত্রণালয় তদন্ত কমিটি করার কারণে এই এনএসসি যে তদন্ত কমিটি করেছে সেটা তারা স্থগিত যা করেছে, ওই কমিটিকে কিন্তু তারা আনুষ্ঠানিক চিঠিতে জানায়নি। ওই কমিটি কি করেছে, তারা রিপোর্ট দিয়েছে, রিপোর্ট দেওয়ার পর তারা জানতে পেরেছে যে তাদের এই রিপোর্ট কার্যকর হবে না, যেহেতু তারা মন্ত্রণালয় ঊর্ধ্বতন প্রতিষ্ঠান তারা কমিটি করেছে। এই যে দেখেন আপনার একটা অসামঞ্জস্য বা একটা ধরেন আপনার হযবরল অবস্থা।
তাই না? এরকম অবস্থাতে আসলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য তো অবশ্যই দুঃখজনক, এবং শুধু আমি মনে করব তারপরে বলবো যেটা ধরেন এনএসসি কিছুটা হলেও আপনার শুটিংয়ের জন্য একটা পদক্ষেপ নিয়েছে, তো সুতরাং এটা ক্রিকেটের জন্য একটা লেসন। আপনার ক্রিকেটের ঘটনা প্রায় আপনার 2 মাসের বেশি কিন্তু পার হয়ে গেছে। আমরা শুনতে পেরেছি যখন অব্যাহতি দিয়েছে, সেই অব্যাহতির যে পত্রটা সেটা আসলে ফেডারেশনে যারা কর্তারা আছেন তাদের কাছে পৌঁছানি, যে কারণে যার বিরুদ্ধে আসলে অব্যাহতি পত্র সেই হায়দার সাহেব কিন্তু এরপরেও আসলে ফেডারেশনে ঘোরাঘুরি করেছে এবং অনেক নির্দেশনা এসেছে। এই জায়গাটাতে এনএসসির আর একটু শক্তিশালী ভূমিকা দরকার ছিল কিনা, এবং বিশেষ করে যখন কমিটি একটা মানে তাদেরকে একটা সুপারিশ পত্র দিয়েছে, সেই জায়গায় কিন্তু এখনো তারা নিজেদের ওই জায়গাটা অবস্থান শক্ত করতে পারেনি। না, এনএসসি যে তদন্ত কমিটি করেছে সেই তদন্ত কমিটির সুপারিশ যেটা করেছে আমরা মিডিয়া যে জানতে পেরেছি যে ওখানে কিন্তু আপনার যে অভিযুক্ত ব্যক্তি জনাব হায়দার সাহেবের ব্যাপারে তারা অনেকগুলো অভিযোগের সত্যতা পেয়েছে। সে সত্যতার প্রেক্ষিতে তারা 10 বছর বা আরও বেশি সময় তাকে শুটিং থেকে বা ক্রীড়াঙ্গন থেকে নিষিদ্ধ সুপারিশ করেছিল। পাশাপাশি তিনি যাতে আপনার নারী ক্রীড়া শুটার বা ক্রীড়াবিদদের সাথে যদি সম্পৃক্ত না হতে পারেন, মোট 8টা সুপারিশপত্র দেওয়া হয়েছিল সেখানে। সেটা কিন্তু সুপারিশ তারা করেছে, কিন্তু পরবর্তীতে এনএসসি যেটা বললো যে না, যেহেতু এখন মন্ত্রণালয় একটা কমিটি করেছে, সুতরাং এই কমিটির সুপারিশ বা এই কমিটির প্রতিবেদন তারা আপাতত স্থগিত করেছে। মন্ত্রণালয় মানে তদন্ত চলতেছে। মন্ত্রণালয় তদন্ত আমি যতটুকু জানি কিছুদিন আগে তারা আপনার শুটার বা অভিযুক্ত ব্যক্তিদের সাথে কথাবার্তা বলেছে। আর আপনি যে কথাটা বললেন যে আসলে এই যে শুটিংয়ের যে বিষয়টা, এবং এই শুটিংয়ে আপনার এনএসসি অব্যাহতিপত্র দেওয়ার পরে তার পরবর্তীতে শুটিং ফেডারেশন একটা আপনার সংবাদ সম্মেলন ডাকে। সেই সংবাদ সম্মেলন আমরা কাভার করতে গেলাম সাংবাদিকরা। সেই সংবাদ সম্মেলন কাভার করতে যেয়ে আমরা দেখলাম যে আসলে শুটিং ফেডারেশনের যে অব্যাহতি পাওয়া ব্যক্তি তিনি শুটিং ফেডারেশনে, এবং তাকে দেখে আমরা অবাক হলাম, এবং তিনি বললেন যে তার আনুষ্ঠানিক কিছু বাকি আছে কাগজ বুঝিয়ে দেওয়ার জন্য। এবং আপনার শুটিং ফেডারেশনে যে আপনার যারা সেক্রেটারি বা আরও যারা প্রেস কনফারেন্সটা করলেন, তারা মানে ইনডাইরেক্টলি মনে করেন যে তার পক্ষে অনেক কথাগুলো যেগুলো বললেন, তো শুটারদের অভিযোগগুলো তারা আমলেই নিলেন না, এবং তারা মানে যার অভিযুক্ত ব্যক্তি তার পক্ষে অনেকটা সাফাই গেলেন, এরকম একটা অবস্থা। সুতরাং এই অবস্থানগুলো প্রেক্ষিতে অবশ্যই মানে ফেডারেশনগুলো অভিভাবক জাতীয় ক্রীড়া পরিষদ আরও জোরালো ভূমিকা রাখা উচিত, যাতে আসলে মনে করেন যে এই ফেডারেশনগুলো জবাবদিহিতা, তাদের কার্যকারিতা বা স্বচ্ছতা নিশ্চিত হয়, যাতে ক্রীড়াঙ্গনটাকে স্বচ্ছভাবে এগিয়ে যেতে পারে। জুবাইর ভাই, একটা প্রশ্ন করে যাচ্ছি বিরতির আগে, যে এই যে অস্থিরতা চলছে ক্রীড়াঙ্গনের, এই অস্থিরতা কাটাতে আসলে অ্যাডহক কমিটি আসলে ওই জায়গাটাতে পর্যাপ্ত নিজেদের দিতে পারছে কিনা, এবং এনএসসির ওই ভূমিকাটা কি, নির্বাচনই কি একমাত্র আসলে সমাধান হবে কিনা, এই প্রশ্নটা রেখে যাচ্ছি আপনার কাছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। জুবাইর ভাই, কথা বলছিলাম যে আসলে এই যে ক্রীড়াঙ্গনে অস্থিরতা তৈরি হচ্ছে, সেই অস্থিরতা কাটাতে আসলে নির্বাচনী আসল সমাধান কিনা, এবং এনএসসির যখন আসিম মাহমুদ সজীব ভাইয়া ছিলেন তিনি একটা চিঠিও পাঠিয়েছেন ফেডারেশনগুলোকে যে দ্রুত যেন তারা নির্বাচনের প্রস্তুতিটা নেয়। সেই নির্বাচনের প্রস্তুতিটাই কি আসলে একটা অস্থিরতা কাটানোর জন্য শেষ মানে পন্থা হতে যাবে কিনা? আপনি তো মেনশন করলেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন আপনার যুব ক্রীড়া উপদেষ্টা ছিলেন, মানে এনএসসি পক্ষ থেকে তিনি বা এনএসসি যারা ছিলেন তারা একটা ফেডারেশনকে নির্দেশনা দিয়েছে দ্রুত নির্বাচন প্রস্তুতি নেওয়ার জন্য। মানে এখানে আমার একটা মৌলিক প্রশ্ন রয়েছে, কারণ আপনার আসলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু মানে যুব ক্রীড়া উপদেষ্টা হওয়ার পর বলেছেন যে ক্রীড়াঙ্গন সংস্কার করতে চান, তো কোনো রকম সংস্কার ছাড়াই সংস্কারের আগে কেন আপনার নির্বাচন হবে? কারণ আপনার এখন যদি নির্বাচন হয় বা পরবর্তী সময় নির্বাচন হয়, যারা এতদিন ফেডারেশনে ছিল 20 বছর 30 বছর ছিল বা একই পদে ছিল দীর্ঘদিন বা 70-80 বছর বয়স ছিল, তারা তো আবার নির্বাচন আবার আসতে পারে। তো আপনি সংস্কারের আগেই বা সংস্কারের কার্যক্রম চলতেছিল, একটা মডেল কনস্টিটিউশন যেটা সকল ফেডারেশনে প্রযোজ্য, এরকম একটা